নমস্কার, আমি শুভেন্দু মৌলিক, সিনিয়র ক্লিনিক্যাল অকুপেশনাল থেরাপিস্ট ফ্রম দ্য বার্ডস চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড ক্লিনিক, সোদপুর অ্যান্ড আসানসোল। আজকে 16ই জুলাই আমরা কথা দিয়েছিলাম, আমরা আমাদের টিমের পক্ষ থেকে আপনাদের জন্য নতুনভাবে পথ চলার পরিকল্পনা করছি এবং আজকে সেই মাহেন্দ্রক্ষণ যেখানে আমরা শ্রী শ্রী মহাপ্রভু জগন্নাথ দেবের পদধূলি নিয়ে শুরু করতে চলেছি আমাদের নতুন যাত্রা, যে যাত্রায় আপনারা থাকবেন আমাদের সঙ্গী হয়ে। আপনারা শুভেচ্ছা দেবেন, ভালোবাসা জানাবেন, সাজেশন দেবেন যাতে আমরা আরও এভাবে কীভাবে এটাকে ভালো করতে পারি, এবং নিজ গুণে ক্ষমা করে দেবেন যদি কোনো ভুল ত্রুটি হয়। আমরা নতুনভাবে পথ চলছি, তাই আমরা চেষ্টা করব নতুনভাবে নতুন কিছু আপনাদের সঙ্গে পথ চলা। এই ভিডিওতে আমরা চেষ্টা করব সবিস্তারে আলোচনা করার জন্য, কিন্তু আমার প্রথমেই আপনাদের কাছে যেটা বলার থাকবে, আমরা ছোট ছোট জিনিস নিয়ে আলোচনা করব, কিন্তু তবুও আপনারা আপনাদের বাচ্চাদের আপনাদের নিকটবর্তী অকুপেশনাল থেরাপিস্টের সঙ্গে তার বিকাশের জন্য যোগাযোগ করবেন। কারণ ভিডিওতে একটা জেনারেল আলোচনা সব থাকবে, প্রত্যেক বাচ্চার চাহিদা এবং সমস্যা আলাদা, প্রত্যেক বাচ্চার ক্ষমতা ও দক্ষতা আলাদা, তাই বাচ্চার ক্ষমতা, দক্ষতা আর সমস্যা অনুযায়ী কিন্তু ট্রিটমেন্ট প্যাটার্ন হয়। আমরা চেষ্টা করব যেসব মানুষজন দূরবর্তী এলাকা থেকে আমাদের কাছে পৌঁছতে পারছেন না তাদের জন্য কিছু কিছু ঘরোয়া ছোটো ছোটো টিপস দেওয়া, এবং তাদেরকে অনুরোধ থাকবে আরও কাছাকাছি আপনারা নিকটবর্তী অকুপেশনাল থেরাপিস্টের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। চলুন আজকে শুরু করা যাক আমাদের চ্যানেলের প্রথম ভিডিও, অকুপেশনাল থেরাপি এবং তার ইতিকথা। তো আজকে আমরা প্রথম জানবো অকুপেশনাল থেরাপি কি। অকুপেশনাল থেরাপি হলো এমন একটি মাধ্যম যে মাধ্যমের দ্বারা আমরা কোনো ব্যক্তি বা ব্যক্তি সাধারণের হারিয়ে যাওয়া ক্ষমতাকে পুনরুদ্ধারের চেষ্টা করি। যেমন ধরুন, কোনো মানুষের মস্তিষ্কে পক্ষাঘাত বা কোনো কারণে সেই মানুষটির স্ট্রোক হয়েছে, বা সেই মানুষটি তার শরীরের কোনো অংশ নাড়াতে পারছেন না, তখন স্বভাবতইভাবে দুজন রিহ্যাবিলিটেশনের ডাক পড়ে। একজন হচ্ছেন ফিজিওথেরাপিস্ট এবং একজন হচ্ছেন অকুপেশনাল থেরাপিস্ট। ফিজিওথেরাপিস্ট এক্ষেত্রে কি করবেন, তার হাত ওঠানো, তার দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ, দুটো হাতের যোগাযোগ ক্ষমতা, এই জায়গাটাকে তৈরি করবেন। আর একজন অকুপেশনাল থেরাপিস্ট কি করবেন, ধরুন সেই ব্যক্তিটি কোনো জায়গায় ব্যাংকে কাজ করে, তিনি সাইন করতে পারছেন না, এবার তার দৈনন্দিন কাজ কি হলো, সে খাওয়া, স্নান করা, জামা কাপড় পরা, চুল আঁচড়ানো, সাইন করা, নিজের টয়লেট ওয়াশ বা ক্লিনিং করা, এই পুরো দৈনন্দিন এবং তার জীবিকা রিলেটেড সাইন করা যে এটাকে ফিরিয়ে আনার দায়িত্ব অকুপেশনাল থেরাপিস্টের। সে একজন ফিজিওথেরাপিস্ট, তার দেহের ভারসাম্য, সে কিভাবে উঠবে, দাঁড়াবে, সে কিভাবে হাতটা তুলবে, কিভাবে ধরবে, সেই জায়গাটা একজন ফিজিওথেরাপিস্ট তৈরি করবেন। আর একজন অকুপেশনাল থেরাপিস্ট তৈরি করবেন সে কিভাবে খাবে, সে কিভাবে জামা কাপড় পরবে, সে কিভাবে নিজের জামার বোতাম আটকাবেন, কিভাবে প্যান্টের চেন আটকাবেন, কিভাবে জুতো বাঁধবেন, কিভাবে নিজের চুল আঁচড়াবেন, গামছা দিয়ে জল মুছবেন, কিভাবে নিজে ব্যাংকে যে করতে গেলে চেয়ার টেনে বসতে হয় এবং সাইন করতে হয় সেটা করবেন। একজন অকুপেশনাল থেরাপিস্ট তার হারিয়ে যাওয়া ক্ষমতাকে পুনরুদ্ধারের চেষ্টা করেন, তাই এর নাম অকুপেশনাল থেরাপি। আমরা এই উদাহরণের মাধ্যমে এটাও বুঝতে পারলাম একজন অকুপেশনাল থেরাপিস্ট আর একজন ফিজিওথেরাপিস্টের পার্থক্য কি। আচ্ছা, এবার আসি, স্যার আপনি তো বলছেন এইটা, কিন্তু একটা বাচ্চার ক্ষেত্রে কি হতে পারে? অবশ্যই খুব গুরুতর কোশ্চেন, খুব ভালো একটা কোশ্চেন। তো আমরা এখানে আসছি একটি বাচ্চার সমস্যা নিয়ে, বড় একটি না দুটি বাচ্চা নিয়ে, কারণ দুটি উদাহরণের মাধ্যমে আমরা এটা পরিষ্কার হয়ে যাব। প্রথম উদাহরণ হলো সেরিব্রাল পালসি, মস্তিষ্কে
অক্সিজেনের অভাবে বা পক্ষাঘাতের কারণে বা দেরিতে কাঁদার কারণে, বিভিন্ন রকমের কারণের জন্য মস্তিষ্কে যে পক্ষাঘাত হয় তার জন্য বাচ্চাটি মানে বিকাশজনিত যে সমস্যা এবং তার জন্য যে সে উঠে দাঁড়াতে পারছে না, বসতে পারছে না, কিছু ধরতে পারছে না, এই গ্রস মোটর স্কিলস গুলো বা বল ছুটতে পারছে না, এই গ্রস মোটর স্কিলস গুলো একজন ফিজিওথেরাপিস্ট অতি দক্ষতার সঙ্গে পুনর্নির্মাণের চেষ্টা করেন। আর একজন অকুপেশনাল থেরাপিস্টের কাজ কি সেই সময়? সে হাতে কিভাবে বলটা ধরবে, সে আঙুলটা কিভাবে নাড়াবে, সে পেনটা কিভাবে ধরবে, সে নিজের জিনিসটা ধরে কিভাবে মুখে তুলবে, সে কিভাবে বসবে বাড়িতে। বসানোর ব্যায়াম তো একজন ফিজিওথেরাপিস্ট করেছেন, কিন্তু বসবে, সে বসার জন্য অনেক সময় কি হয়, কিছু স্পেশাল ডিভাইসেস এর দরকার হয়, একজন অকুপেশনাল থেরাপিস্ট সেটাও প্ল্যান করে থাকেন। এবং অতি অবশ্যই একজন ফিজিওথেরাপিস্ট আর একজন অকুপেশনাল থেরাপিস্ট দুজনে কোলাবোরেশনে কাজ করলে খুব ভালো একটি সিপি বাচ্চার ক্ষেত্রে রেজাল্ট পাওয়া যায়। এবার আসি একটি অটিজমের ক্ষেত্রে। অটিজমের ক্ষেত্রে বা এডিএইচডির ক্ষেত্রে অকুপেশনাল থেরাপিস্টের ভূমিকাটা অনেকটাই বেশি রাদার দেন ফিজিওথেরাপি। কারণ অটিজমে কিছু রিপিটেটিভ প্যাটার্ন থাকে, সোশ্যালাইজেশনের ইস্যু থাকে, ব্যবহারের তারতম্য কিছু থাকে, ল্যাঙ্গুয়েজের থাকে। এক্ষেত্রে একজন অকুপেশনাল থেরাপিস্টকে বা একজন অকুপেশনাল থেরাপিস্টের কাজ তার যে সংবেদনশীলতা রিলেটেড, তার দৈনন্দিন কাজ রিলেটেড, মানে তার অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং এবং সেন্সারি পার্ট, বা সে হাতে পেন ধরতে পারছে না, তাকে সেই পেন হোল্ডিং, কারণ অনেক সময় অনেক অটিজমের বাচ্চার কি হয়, হাতের মাংসপিণ্ড অনেক নরম থাকে বা বডি টোন অনেক নরম থাকে, সেক্ষেত্রে যাকে আমরা বলি পুয়ার মাসেল টোন, সেক্ষেত্রে একজন অকুপেশনাল থেরাপিস্টকে খুব বেশি পরিমাণে তার সেই সুবিধা অসুবিধাগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে পর্যালোচনা করে তবে ট্রিটমেন্ট প্যাটার্ন স্টার্ট করা উচিত বা করতে হয়। সো এই গেল একজন অকুপেশনাল থেরাপিস্টের রোল। এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে দেখা ফিজিওথেরাপিস্টের রোল কিভাবে আসে, অনেক সময় দেখা যায় যে অটিজম বা এডিএইচডি বা ডিলে ডেভেলপমেন্ট বাচ্চাদের অনেক সময় দেখা যায় টো ওয়াকিং থাকে বা পায়ের আঙ্গুলের উপর হাঁটতে দেখা যায়। এই টো ওয়াকিং এ কিন্তু সবসময় সংবেদনশীল কারণের জন্যই হয় না, কিছু কিছু সময় নিউরোমাস্কুলার কিছু ডেফিসিটের কারণে বা অভাবের কারণেও কিন্তু হয়। সেই জন্য টো ওয়াকিং জনিত সমস্যা যেসব বাচ্চাদের থাকে তাদের কিন্তু ফিজিওথেরাপি এবং অকুপেশনাল থেরাপি দুজনকেই একসঙ্গে আলোচনা করতে হয় যে এটা সংবেদনশীলতা জনিত কারণে হচ্ছে নাকি আমাদের নিউরোমাস্কুলার কোনো অসুবিধা কি হচ্ছে। সেক্ষেত্রে ফিজিওথেরাপির আলোচনা এবং ফিজিওথেরাপি যে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ তার কিন্তু দরকার হয়। সো এবং তার সঙ্গে অনেক সময় কি হয়, ফ্ল্যাট ফিট থাকে কিছু বাচ্চার, সেক্ষেত্রে কিছু দেখা যায় আমাদের গ্রস মোটর স্কিলে কিছু অসুবিধা আসতে পারে, সেক্ষেত্রে কিন্তু একজন ফিজিওথেরাপিস্টের ভূমিকা অতি অনস্বীকার্য। এবং তার সঙ্গে সঙ্গে অনেক সময় ফ্ল্যাট ফিটে কিছু আমাদের আত্মসহায়ক জুতো বা কিছু কৃত্রিম উপকরণ যেমন এএফও কেএফও এইচকেএফও এইসবেরও দরকার পড়ে, বা সেরিব্রাল পালসির ক্ষেত্রে অনেক সময় দরকার হয়ে পড়ে। সেক্ষেত্রে তার নির্বাচন একজন ফিজিওথেরাপিস্ট এবং একজন অকুপেশনাল থেরাপিস্ট দুজনের আলোচনা সাপেক্ষে হওয়া উচিত, কারণ দুজনেই একটা রিহ্যাবিলিটেশনের সেম এরিয়া এবং দুজনেই দুটো স্তম্ভ, তো এক্ষেত্রে দুজনেরই খুব ভ্যালুয়েবল রোল আছে। তো আমি এখানে উদাহরণস্বরূপ আলোচনা করলাম একজন ফিজিওথেরাপিস্ট এবং একজন অকুপেশনাল থেরাপিস্টের কি পার্থক্য এবং কে কিভাবে কাজ করেন। এবার আসি অকুপেশনাল থেরাপির কতগুলো বিভাগ আছে। অকুপেশনাল থেরাপির অনেকগুলোই বিভাগ আছে, যেমন বাচ্চাদের সাথে কাজ করা, বড়দের সাথে কাজ করা, ক্যান্সার বা অঙ্কোলজি ডিপার্টমেন্টে কাজ করা, আইসিইউ বা এনআইসিইউ পিআইসিইউতে কাজ করা,
নেক্সট যেটা হচ্ছে আমাদের স্নায়ু ঘটিত রোগ বা নিউরোলজি, স্নায়ু তন্ত্র ঘটিত সমস্যা, তার সঙ্গে কাজ করা। এবং আর্গোনমি, আমাদের দৈনন্দিন যে জীবনের যে শৈলী, মানে আমরা কোথায় বসবো, কোন ধরনের চেয়ার ইউজ করব। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে আমরা যে আইটি সেক্টরে কাজ করছি, আইটি সেক্টরে কাজ করতে গেলে অনেক সময় ঘাড়ে ব্যথা, পিঠে ব্যথা। এখন ফিজিওথেরাপিস্ট কি করছেন, ফিজিওথেরাপিস্ট ঘাড়ে শেক দিচ্ছেন, শর্ট ওয়েভ দিচ্ছেন, এবং তাদের যে অ্যাডজান্টিভ ট্রিটমেন্ট মডালিটিস গুলো রয়েছে সেগুলো নিয়ে তারা কাজ করছেন। এবং তার সাথে সাথে একজন অকুপেশনাল ডিজাইন করতে হয় যে কম্পিউটারটা কত উচ্চতায় থাকবে, বা স্ক্রিন গার্ড কিছু থাকবে কিনা, চেয়ারের হাইট কতটা হওয়া উচিত, কার্ভ কতটা থাকা উচিত চেয়ারের, এটাকে বলে আমরা আর্গোনমিক্স। বা ধরুন একজন পেশেন্ট বা ব্যক্তির যে হুইল চেয়ার বাউন্ড, যে বাথরুমে যাচ্ছেন, সেই হুইল চেয়ারটা বাথরুমে ঢুকবে কিনা, তার জন্য পর্যাপ্ত যে চওড়া, দরজার চওড়াটা, বা আমি যাচ্ছি বাথরুমে সেখানে পর্যাপ্ত লাইট আছে কিনা, বা কোন জায়গায় থাকা উচিত, বা দেওয়ালে দুটো গ্র্যাব বার, মানে যেটা ধরে ধরে এগোতে পারবে যাতে বয়স্কজনিত কারণে পড়ে না যায়, সেই গ্র্যাব বারটা কত হাইটে হওয়া উচিত। এই ধরনের আর্গোনমিক্স এর কাজ কিন্তু একজন অকুপেশনাল থেরাপিস্ট করে থাকেন। তো এই হচ্ছে অকুপেশনাল থেরাপিস্টের আমাদের বিভাগ। এবার আসি খুব 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 যেটা জিনিস, কমন জিনিস, যে আমরা অকুপেশনাল থেরাপি কিভাবে পড়াশোনা করতে পারি, বা পশ্চিমবঙ্গের কোন কোন জায়গায় অকুপেশনাল থেরাপি পড়ানো হয়। অকুপেশনাল থেরাপি পড়তে গেলে দ্বাদশ শ্রেণীতে আমাদের মানে 10+2 সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকতে হবে এবং অতি আবশ্যিক। সেটা পিওর সায়েন্স বা বায়ো সায়েন্স এরকম ব্যাপার থাকে কিছু। তো কিছু কিছু জায়গায় পিওর সায়েন্স তো হয়ই, এবং কিছু কিছু জায়গায় বায়ো সায়েন্সেও এক্সাম দেওয়া যায়। কি এক্সাম? নিট বা জয়েন্ট এক্সাম এটার জন্য দিতে হবে, এবং র্যাঙ্ক অনুযায়ী সিলেকশন হয়। পশ্চিমবঙ্গে কোথায় আমাদের এই অকুপেশনাল থেরাপি পড়ানো হয়? ন্যাশনাল ইনস্টিটিউট ফর লোকোমোটর ডিসেবিলিটিস, NILD, যার আগে নাম ছিল NIOH, ন্যাশনাল ইনস্টিটিউট ফর অর্থোপেডিক্যালি হ্যান্ডিক্যাপ, যার বর্তমান নাম ন্যাশনাল ইনস্টিটিউট ফর লোকোমোটর ডিসেবিলিটিস। সেখানে অকুপেশনাল থেরাপি পড়ানো হয়। এবং আমাদের প্রাইভেটে ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স কলকাতা, সেখানেও কিন্তু অকুপেশনাল থেরাপি গ্র্যাজুয়েশন কোর্স পড়ানো হয়। এবং এই দুটো সংস্থাই এই অকুপেশনাল থেরাপির কোর্স নির্ভর করে, যারা কন্ট্রোল করেন সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স। ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের আন্ডারে কিন্তু অকুপেশনাল থেরাপি পড়ানো হয়, যেমন ব্যাচেলার ইন ফিজিওথেরাপি তেমনি ব্যাচেলার ইন অকুপেশনাল থেরাপি। তারপরে আবার স্নাতকোত্তরে রয়েছে যেমন MPT, MOT এরকম। নেক্সট যেটা আমরা বলার, যে আমাদের কি কোনো শর্ট কোর্স বা ক্র্যাশ কোর্স আছে? না, আমাদের কোনো শর্ট কোর্স বা ক্র্যাশ কোর্স কিছু নেই। আমাদের সার্বিক প্রথম যেটা, সেটা হলো ব্যাচেলার ইন অকুপেশনাল থেরাপি। এটা সম্পূর্ণ 4.5 বছরের কোর্স, 4 বছর পড়াশোনা এবং 6 মাস ইন্টার্নশিপ। এই 6 মাস ইন্টার্নশিপে বিভিন্ন মেডিকেল কলেজে বিভিন্ন ডিপার্টমেন্টে, গাইনোকোলজি, সার্জারি, পেডিয়াট্রিক্স, নিউরোলজি, মেডিসিন এবং ICU, বিভিন্ন ধরনের ডিপার্টমেন্টে কিন্তু ক্লিনিক্যাল প্র্যাকটিস করতে হয়, ইন্টার্নশিপ করতে হয়, তবেই গিয়ে কিন্তু 4.5 বছর বাদে অকুপেশনাল থেরাপিস্টের ডিগ্রি পাওয়া যায়। এবং এইভাবেই একদম অকুপেশনাল থেরাপি। তারপরে তার উচ্চতরিক কোর্স রয়েছে, মাস্টার ইন অকুপেশনাল থেরাপি, PhD, সেইভাবে পরীক্ষা টরীক্ষা দিয়ে এগুলো আমাদের পড়াশোনা করতে হয়। এবং সর্বশেষ প্রশ্ন আজকের ভিডিওর, যেটা আমরা করব, যে অকুপেশনাল থেরাপি কি সেন্সরি ইন্টিগ্রেশন থেরাপি, বা সেন্সরি ইন্টিগ্রেশন থেরাপি মানে কি অকুপেশনাল থেরাপি? আমাদের এই ধারণা একদম ভ্রান্ত। তার কারণ হলো অকুপেশনাল থেরাপি একটা ছাতা, তার আন্ডারে বা তার অন্তর্ভুক্ত একটি ট্রিটমেন্ট অ্যাপ্রোচ হলো সেন্সরি ইন্টিগ্রেশন থেরাপি। এই সেন্সরি ইন্টিগ্রেশন থেরাপি একটি মাধ্যম যা আমাদের নিউরোডাইভার্স বাচ্চাদের ক্ষেত্রে
বিকাশে সাহায্য করে, কিন্তু তার মানে কিন্তু আমি অকুপেশনাল থেরাপি করছি না। অকুপেশনাল থেরাপির অনেকগুলো মাধ্যম থাকে, যেমন নিউরো ডেভেলপমেন্টাল, সেন্সরি ইন্টিগ্রেশন, বায়োমেডিক্যাল। বায়োমেডিক্যাল বলতে বায়োমেকানিক্স, বায়োমেডিক্যাল বলতে আমি যেটা বলতে চাইছি বায়োমেকানিক্স মানে হচ্ছে আমাদের মাসেল রেঞ্জ, আমাদের মুভমেন্ট, জয়েন্ট মুভমেন্টস, লার্জ জয়েন্ট মুভমেন্টস, স্মল জয়েন্ট মুভমেন্টস, এইগুলো। আর কগনিটিভ, আমাদের কগনিশন বা বুদ্ধি, এই ট্রেনিং করা। পারসেপশন, আমি কি পারসিভ করছি সেই পারসেপশন, কগনিটিভ পারসেপশন। হ্যান্ড রাইটিং, অনেক সময় কি হয় আমরা হাত দিয়ে ধরছি কিন্তু হাতে জোর পাচ্ছি না, তার জন্য একটি বিশেষ আত্মসহায়ক আমাদের এর হাতে পড়তে হয় বা আমাদের অ্যাসিস্টের জন্য করেন, যেমন তাকে বলি স্প্লিন্টিং। স্প্লিন্টিংও কিন্তু অকুপেশনাল থেরাপির একটা অ্যাপ্রোচ। এবং তার সঙ্গে আরো যেগুলো থাকে মোহ, আমরা অভ্যাস কিভাবে করব, চার্ট কিভাবে ফলো করব, এইভাবে বিভিন্ন ধরনের কিন্তু ছোট 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 টুল অ্যান্ড অ্যাপ্রোচ আছে যেটা অকুপেশনাল থেরাপির অন্তর্গত। তো আপনাদের কাছে আমার এটাই বলার যে শুধুমাত্র সেন্সরি ইন্টিগ্রেশন মানেই আমি অকুপেশনাল থেরাপি, এটা নয়। অকুপেশনাল থেরাপির আন্ডারে কিন্তু সেন্সরি ইন্টিগ্রেশন থেরাপি একটা অ্যাপ্রোচ। তাই এতগুলো তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম আমাদের প্রথম ভিডিওতে। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে এটা সর্বত্র ছড়িয়ে দিন, সবার সাথে শেয়ার করুন, আমাদের জানান কেমন লাগছে। আমরা আরো ভালো করার চেষ্টা করব এবং আগামী দিনে আরো ছোট ছোট টপিক নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করতে যাচ্ছি আমরা। সাথে থাকবেন, পাশে থাকবেন। আজ এখানেই আমরা শেষ করছি। আজকে অকুপেশনাল থেরাপি আর এর সম্বন্ধে আলোচনা হলো। পরবর্তী আলোচনা পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।